আমরা যে প্রতিদিন কথা বলি এর পেছনেও কিন্তু কিছু নিয়মকানুন কাজ করে। মজার ব্যাপার হলো এই নিয়মগুলো আমরা দেখতে পাই না, কিন্তু এগুলোই আমাদের সব কথাবার্তাকে চালায়। চলুন তো আজকে সেই অদৃশ্য নিয়মগুলোর রহস্যটা একটু ভেদ করা যাক। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আমরা কিছু একটা বোঝাতে চেয়েছি আর সামনের জন তার ঠিক উল্টোটা বুঝে বসে আছে? কি যে বিরক্ত লাগে তখন, তাই না? এই যে একটা সাধারণ কিন্তু খুব হতাশাজনক অনুভূতি, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। যেমন ধরুন, কেউ হয়তো বলল ঘরটা একটু ঠান্ডা লাগছে। এখন এটা শুনে মনে হতে পারে যে সে শুধু আবহাওয়ার কথা বলছে, কিন্তু আসলে হয়তো সে চাইছে কেউ জানালাটা বন্ধ করে দিক। এই যে বলা কথা আর আসল ইচ্ছার মধ্যে একটা ফাঁক, এটা কেন হয়? এর উত্তরটা কিন্তু শুধু আমরা কি বলছি তার উপর নির্ভর করে না। এর পেছনে আরও গভীর কিছু আছে। আসলে আমাদের কথাগুলো অনেকটা ওই সাগরে ভেসে থাকা বরফ খণ্ডের মতো। আমরা শুধু ওপরের অংশটুকুই শুনি বা দেখি, কিন্তু আসল অর্থের যে বিশাল একটা অংশ, সেটা তো জলের নিচে অদৃশ্য হয়ে থাকে। তো চলুন আজ সেই গভীরেই একটা ডুব দেয়া যাক। এই যে অদৃশ্য স্তর, একেই বলা হয় কনটেক্সট বা প্রসঙ্গ। সহজ করে বললে এটা হলো পুরো খেলার মাঠটা, যেখানে কথাগুলো হলো খেলোয়াড়। এই মাঠটাই ঠিক করে দেয় খেলোয়াড়রা কিভাবে খেলবে। মানে এই স্থান, কাল বা আমাদের একে অপরের প্রতি যে বোঝাপড়া, সেটাই সাধারণ শব্দকে একটা বিশেষ অর্থ দেয়। এই প্রসঙ্গ ছাড়া কথাগুলো কিন্তু শুধুই অর্থহীন কিছু শব্দ। ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের সবার মাথার ভেতরেই যেন এই প্রসঙ্গের একটা অদৃশ্য নিয়ম বই রাখা আছে। মজার ব্যাপার হলো, আমরা কিন্তু জেনে বুঝে এই বইটা পড়ি না। আমাদের অবচেতন মনই এর পাতা উল্টে ঠিক করে নেয় কখন কি বলতে হবে আর কোন কথার কি মানে ধরতে হবে। তাহলে এই অদৃশ্য নিয়ম বইটা বোঝার জন্য আমরা ৬টা বিশেষ লেন্স ব্যবহার করব। ভাবা যেতে পারে এগুলো ৬টা ভিন্ন ভিন্ন চশমা। প্রত্যেকটা লেন্স আমাদের যোগাযোগের একটা নতুন দিক দেখাবে, যা হয়তো আগে আমরা খেয়ালই করিনি। তো আমাদের প্রথম লেন্সটা হলো ভাষাগত লেন্স, মানে শব্দের নিজস্ব জগৎ। চলুন দেখি কিভাবে শব্দ নিজেই তার আশেপাশের শব্দের উপর নির্ভর করে নিজের অর্থ তৈরি করে। এই ব্যাপারটাকে বলে ভাষাগত প্রসঙ্গ। খুবই সহজ একটা ধারণা। মানে একটা শব্দ একা থাকলে তার যা অর্থ, অন্য শব্দের সাথে একটা বাক্যে বসলে তার অর্থ কিন্তু একদম পাল্টে যেতে পারে। শব্দগুলো আসলে একা একা চলে না, একে অপরের উপর নির্ভর করে। একটা উদাহরণ দিই। ধরুন ইংরেজি ব্যাশ শব্দটা। যখন কেউ বলে আই কান্ট বেয়ার দ্য পেইন, তখন এর মানে হলো সহ্য করা। আবার যখন বলা হয় লুক অ্যাট দ্যাট ব্যা, তখন এটা একটা প্রাণী, ভালুক। দেখুন, শব্দ কিন্তু একটাই, কিন্তু তার আশেপাশের শব্দগুলো তার মানেটা কেমন পুরোপুরি বদলে দিল। এটাই হলো ভাষাগত প্রসঙ্গের আসল ক্ষমতা। কিন্তু কথা তো শুধু শব্দ দিয়ে তৈরি হয় না, তাই না? চলুন এবার আমরা বাস্তব জগতের দিকে তাকাই। আমাদের পরের লেন্সগুলো হলো স্থান, কাল আর পরিস্থিতি। দেখা যাক এগুলো কিভাবে আমাদের কথার মানে একদম ঘুরিয়ে দেয়। প্রথমেই আসি পরিস্থিতিগত প্রসঙ্গে, মানে আমরা ঠিক কোন জায়গায় বা পরিবেশে কথা বলছি। ভাবুন তো, একটা লাইব্রেরিতে ফিসফিস করে কথা বলার যা অর্থ, একটা পার্টিতে সেই একই ফিসফিসানির অর্থ কি এক হবে? একদমই না। জায়গা বদলে গেলেই কথার মানেও বদলে যায়। ঠিক যেমন এই উদাহরণটা। ধরুন কেউ চিৎকার করে বলল, সতর্ক থেকো। যদি কথাটা একটা ব্যস্ত রাস্তার পাশে বলা হয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে গাড়ির দিকে তাকাবো। আর যদি একটা পিচ্ছিল পাহাড়ি পথে বলা হয়, তখন আমরা সাবধানে পা ফেলব। কথাটা কিন্তু একই, সতর্ক থেকো, কিন্তু পরিস্থিতি আমাদের বুঝিয়ে দিচ্ছে বিপদটা ঠিক কিসের। শুধু জায়গা নয়, সময়ও কিন্তু কথার মানে বদলে দেওয়ার জন্য দারুণ শক্তিশালী। একে আমরা বলি সময়গত প্রসঙ্গ। মানে কথাটা কখন বলা হচ্ছে। একই কথা, কিন্তু সকাল আর রাতের বেলা তার মানে একদম আলাদা হয়ে যেতে পারে। যেমন ধরুন কেউ বলল, অনেক দেরি হয়ে গেছে। রাত 11টায় এই কথাটা শুনলে মনে হবে, আচ্ছা এবার ঘুমানোর সময় হয়েছে। কিন্তু সকাল 9টায় অফিসে ঢোকার মুখে যদি কেউ এটা বলে, তাহলে তার মানে কি? মানে হলো আজকে কাজে আসতে দেরি হয়ে গেল। দেখুন, সময়টাই এখানে পুরো কথার মানেটাকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, শব্দ আর পারিপার্শ্বিকতা তো গেল।
এবার আমরা আরও গভীরে যাব। এবার আমাদের লেন্সগুলো মানুষের ভেতরের জগৎকে দেখাবে, মানে আমাদের নিজেদের জ্ঞান, সংস্কৃতি আর ইতিহাস, কিভাবে সেগুলো আমাদের কথাকে প্রভাবিত করে। একে বলা হয় মানসিক প্রসঙ্গ, মানে আমরা যারা কথা বলছি তাদের মধ্যে একটা বোঝাপড়া থাকা, আমরা একে অপরের সম্পর্কে কি জানি, আমাদের বিশ্বাসগুলো কি বা আমরা কি ধারণা করি, এই সব কিছুই কিন্তু আমাদের কথার ধরন ঠিক করে দেয়। ধরুন, একজন শিক্ষক জানেন যে একজন ছাত্র অঙ্কে একটু কাঁচা, তাই তিনি বললেন, তুমি বরং এই সহজ অঙ্কটা দিয়ে শুরু করো। এখানে শিক্ষক আর ছাত্রের মধ্যে যে বোঝাপড়াটা আছে সেটার কারণে কথাটা একটা উৎসাহের মতো শোনায়, কিন্তু এই বোঝাপড়াটা যদি না থাকত তাহলে হয়তো ছাত্রটির কাছে এটাকে অপমানজনকও মনে হতে পারত। এরপরেই আসে সাংস্কৃতিক আর সামাজিক প্রসঙ্গ, মানে প্রত্যেকটা সমাজেরই তো কিছু নিজস্ব নিয়মকানুন আর মূল্যবোধ থাকে, তাই না? এগুলো কোথাও লেখা থাকে না, কিন্তু আমরা সবাই এগুলো মেনে চলি। এই অলিখিত নিয়মগুলোই কিন্তু ঠিক করে দেয় কোনটা কথা বলা ঠিক আর কোনটা নয়। উদাহরণ হিসেবে ভাবুন চিয়ার্স শব্দটার কথা। কোনো কোনো সংস্কৃতিতে গ্লাস ঠোকাঠুকি করে এটা বলা হয় সেলিব্রেটরি মুডে, আবার অন্য কোথাও এর সাধারণ মানে হতে পারে ধন্যবাদ। এখন সংস্কৃতির এই ছোট পার্থক্যটা না জানলে কি পরিমাণ ভুল বোঝাবুঝি হতে পারে ভাবুন তো। আর আমাদের শেষ লেন্সটা হলো ঐতিহাসিক প্রসঙ্গ। এটা খুব মজার। আমাদের পুরনো দিনের স্মৃতি, আগের কোনো আড্ডা বা একসাথে কাটানো কোনো মুহূর্ত, এই সব কিছুই কিন্তু আমাদের আজকের কথাকে একটা অন্য মাত্রা দেয়। অতীতই আসলে বর্তমানকে আরও বেশি অর্থবহ করে তোলে। এই কথাটা একবার ভাবুন তো, খেতে একদম দাদির হাতের রান্নার মতো হয়েছে। যাদের মধ্যে এই সাঝা স্মৃতিটা আছে তাদের কাছে এটা কিন্তু শুধু খাবারের প্রশংসা নয়, এর মধ্যে মিশে আছে ভালোবাসা, যত্ন, ছোটবেলার স্মৃতি, পুরো একটা ঐতিহ্য। এটাই হলো ঐতিহাসিক প্রসঙ্গের জাদু। তো এই যে এতগুলো লেন্স নিয়ে কথা বললাম, এগুলোকে ঠিকঠাক ব্যবহার করতে পারাই কিন্তু আপনার যোগাযোগের আসল সুপার পাওয়ার। কার্যকর যোগাযোগের মূল চাবিকাঠি এটাই। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা 4টা সহজ ধাপে সাজাই, তাহলে কি দাঁড়ায়? কার্যকর যোগাযোগের জন্য সবার আগে শব্দের দিকে মনোযোগ দিন, এরপর চারপাশের পরিস্থিতি আর সময়টা বুঝুন। 3 নম্বরে যার সাথে কথা বলছেন তার মানসিকতা আর সংস্কৃতিকে মাথায় রাখুন, আর সবশেষে আপনাদের দুজনের মধ্যকার পুরনো স্মৃতি বা ইতিহাসকে কাজে লাগান। তাহলে পরের বার যখন কারো সাথে কথা হবে, কোন লেন্সটা দিয়ে প্রথমে দেখার চেষ্টা করা যায়? কারণ মনে রাখবেন, শব্দের আড়ালের এই অদৃশ্য জগৎটাকে বুঝতে পারাই কিন্তু সত্যিকারের কার্যকর যোগাযোগের দিকে প্রথম পদক্ষেপ।